ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি বেসিক্যালি এন্টারপ্রেনার্স ডেভেলপমেন্ট এই সাবজেক্টটি নিয়ে আলোচনা করব। বেসিক্যালি এই সাবজেক্টটি ফিফথ সেমিস্টার ফিফথ সেমিস্টারে আমরা পড়ি এবং বেসিক্যালি এটা ইলেকটিভ সাবজেক্ট। এই ইলেকটিভ সাবজেক্ট এই জন্য ঢোকানো হয়েছে, এই জন্য ইনক্লুড করানো হয়েছে, কারণ কি এই কোর্সের মাধ্যমে আমরা জানতে পারবো বা তোমরা জানতে পারবে যে কীভাবে বিজনেসের দিকে এগোনো যায় বা সেলফ এমপ্লয়মেন্টের দিকে এগোনো যায়। এবং আমার মনে হয় যে তোমরা একটু ভালোভাবে জানো যে আজকে যতজন ছাত্র তোমরা পড়াশোনা করছো ডিপ্লোমা ইন এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ে, তার প্রত্যেকেই যে তোমরা সরকারি চাকরি করবে বা কোনো রকম চাকরি করবে এটা সম্ভব নয়। কেউ কেউ হয়তো ব্যবসার দিকেও ঝুঁকে যেতে পারো। সেই কারণে এরকম সাবজেক্ট আরও বেশি করে রাখা, যাতে যাদের মধ্যে ব্যবসা করার টেন্ডেন্সি আছে বা যাদের মধ্যে এন্টারপ্রেনারশিপ করার একটা নতুন কিছু উদ্যোগ নেওয়ার একটা প্রচেষ্টা রয়েছে, তাদেরকে আরও উজ্জীবিত করা, তাদেরকে আরও তাদের মার্গদর্শন করানো এবং বেসিক টিপস এন্টারপ্রেনারশিপের তাদেরকে দেওয়া। এন্টারপ্রেনার মানে যেটা আমরা বলতে বুঝি যে এন্টারপ্রেনার মানে হচ্ছে যে এমন একজন ব্যক্তি, ইট ইস এন ইন্ডিভিজুয়াল হু ডাজ এ নিউ টাইপ অফ বিজনেস। সমস্ত লিমিটেড রিসোর্স ইউজ করে টাইম ফ্রেমের মধ্যে একটা বিশেষ ধরনের ম্যানুফ্যাকচারিং কিংবা সার্ভিস একটা বিজনেস দাঁড় করানো, যাকে নতুন ধরনের বিজনেস দাঁড় করানো বলে এন্টারপ্রেনার। যিনি করেন তাকে বলে এন্টারপ্রেনার এবং যে প্রসেসটাকে বলা হয় এন্টারপ্রেনারশিপ। সুতরাং এন্টারপ্রেনার কথাটার মধ্যেই আপনারা বুঝবে যে বিজনেসের একটা ভাব আছে। এবং বিশেষ করে এখনকার সময়ে সবাই যে চাকরি পাবে তাও নিশ্চিত নয়, অনেকটা তোমরা জানো। এবং সেই কারণে এই সাবজেক্টটা আমরা পড়াই, যাতে তোমরা ভবিষ্যতে যদি চাকরি নাও বা পাও বা চাকরি যদি করতেই না চাও, নতুন কিছু তোমার মনে অনেক ছাত্র এমন আছে যারা চাকরি করতে চায় না, তার নিজের দমে বা নিজের উদ্যোগে কিছু করতে চায়। তো তাদের জন্য এরকম সাবজেক্ট আমরা ইনক্লুড করি, যাতে সে আরও উজ্জীবিত হয়, সে আরও চার্জড আপ হয়, যাতে সে এসব নিয়ে ভাবতে পারে। কেন কি দেখো, চাকরির তোমাকে চাকরির লাইনটা এক অন্য রকমের, আর এন্টারপ্রেনারশিপ বা বিজনেসের লাইনটা অন্য রকমের। কারণ চাকরির লাইনে তোমার ফিক্সড ইনকামটা ফিক্সড হয়, এর বেশি তুমি ইনকাম করতে পারো না একটা মাসে। কিন্তু তোমাকে এন্টারপ্রেনারশিপের ক্ষেত্রে তুমি যদি নিজে ব্যবসা করো, সেখানে উন্নতির কোনো সীমা নেই। তুমি উন্নতি করতে 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 অনেক দূর অব্দি যেতে পারো। সেখানে তোমার কোনো প্রতিবন্ধকতা নেই। কেউ তোমার কম্পিটিটর থাকবে, প্রতিদ্বন্দ্বী থাকবে, কিন্তু তাদেরকে ছাপিয়ে যদি তুমি এগোতে পারো, তাহলে সেই অর্থে তুমি প্রচুর ইনকাম করতে হবে, প্রচুর প্রফিট তুমি অর্জন করতে পারবে। কিন্তু একটা চাকরিওয়ালা লোক হলে কিন্তু তুমি, বা চাকরি করলে কারো আন্ডারে, সেটা কিন্তু পাবে না। তোমাকে মাইনেটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। সুতরাং যাদের মধ্যে কোনো কিছু নতুন কিছু করার স্পৃহা আছে, নতুন কিছু করার উদ্যোগ আছে, বা অনেক টাকা কামানোর বা অনেক তোমার কী বলবো, প্রফিট করার একটা ইচ্ছা আছে, তাদের জন্য এন্টারপ্রেনারশিপ কিন্তু খুব ভালো একটা উদ্যোগ। এবং অবশ্যই এই সাবজেক্টটা তোমাদেরকে মন দিয়ে পড়তে হবে সেটার জন্য। কেন কি দেখো, তুমি যদি এমন একটা জায়গা বিজনেস করতে যাও, যেখানে তোমার বিজনেস সম্বন্ধে যদি বেসিক আইডিয়া না থাকে, তাহলে কিন্তু তোমার বিজনেসটা ঠিক দাঁড়াবে না। তোমার যদি বেসিক আইডিয়াগুলো থাকে যে বিজনেস কীভাবে করতে হয়, তার পেছনে কী কী জিনিসপত্র রয়েছে, অনেক কিছু রয়েছে যেগুলো তোমার জানা দরকার। যেগুলো জানলে তোমার বিজনেস করার অর্থটা আরও স্ট্রং হবে, তুমি বিজনেস আরও ভালোভাবে করতে হবে, আরও বেটার করতে পারবে। সুতরাং দেখো, এই সাবজেক্টটি বেসিক্যালি 70 নম্বরের একটা পরীক্ষা হবে, থিওরিটিক্যাল পরীক্ষা। তার সঙ্গে 30 নম্বর আরও আছে। 30 নম্বরের মধ্যে 20 নম্বর হচ্ছে ইন্টারনাল টেস্ট, আর 10 নম্বর হচ্ছে টিচার অ্যাসেসমেন্ট। এখন এর লকডাউনের পরে যে কী হয়েছে সেটা বলতে পারছি না, কিন্তু এই যে একটা বিষয় এখনো পর্যন্ত
যেটা রয়েছে সেটা হচ্ছে এটা যে 70 নম্বরের পরীক্ষা হবে এবং তার 30 নম্বরের ইন্টারনাল এবং টিচার অ্যাসেসমেন্ট, ঠিক আছে? তো এই যে চ্যাপ্টার, এই যে সাবজেক্ট তোমরা পড়তে যাবে, সেটার মধ্যে 10টা চ্যাপ্টার আছে, বেসিক্যালি 10খানা চ্যাপ্টার আছে। আমি এই এই কোর্সটা শুরু করার আগে, এই সাবজেক্টটা শুরু করার আগে তোমাদেরকে এই 10টা চ্যাপ্টার একটু বলে দিই। এই 10টা চ্যাপ্টার কী নিয়ে, কেন আমরা পড়বো, সেগুলো নিয়ে। তো আমি একটু আগে বললাম যে এন্টারপ্রেনারশিপ আমরা কেন পড়বো, ওয়াই আমরা প্রসেস ইঞ্জিনিয়ারিং পড়ছি, আমরা তোমাকে থার্মোডাইনামিক্স পড়ছি, ইঞ্জিনিয়ারিং অনেক সাবজেক্ট, কোর সাবজেক্ট আমরা পড়াশোনা করছি, এগ্রিকালচার সাবজেক্ট নিয়ে আমরা পড়েছি, কিন্তু হঠাৎ করে বিজনেস সম্বন্ধে কেন পড়তে হচ্ছে? কেন কি এইটাই কিন্তু আলটিমেটলি কিন্তু একজন ইঞ্জিনিয়ার হিসাবে বা একজন টেকনিশিয়ান হিসাবে কিন্তু তোমাকে হয়তো বিজনেসের ফিল্ডে নামতে হতে পারে। সেক্ষেত্রে তোমার কিছু কিছু টেকনিক্যাল জিনিসপত্র বা বিজনেস ওরিয়েন্টেড জিনিসপত্র জানা খুব দরকার। সুতরাং প্রথম চ্যাপ্টারটার নাম হচ্ছে এন্টারপ্রেনার অ্যান্ড এন্টারপ্রেনারশিপ কনসেপ্ট অ্যান্ড ইন্টারপ্রেনারশিপ। কাকে এন্টারপ্রেনার বলে, এন্টারপ্রেনারশিপ কি, এন্টারপ্রেনার, একটা ভালো এন্টারপ্রেনারের মধ্যে কী কী গুণ থাকা দরকার, হ্যাঁ? তারপর এগ্রি এন্টারপ্রেনারশিপ কাকে বলে, কত রকমের বিজনেস করা যায়, কত রকমের এন্টারপ্রেনারশিপ হয় এগ্রি এন্টারপ্রেনারশিপের মধ্যে, বা কয়েকটা সাকসেসফুল এগ্রি এন্টারপ্রেনারদের সঙ্গে আলাপ করা, এই সমস্ত কিছু বিষয় আমরা পড়ব এই চ্যাপ্টারটিতে। যেখানে কনসেপ্ট, বেসিক কনসেপ্ট, এন্টারপ্রেনার্স মানে কি, তার ডেফিনেশনগুলো, এন্টারপ্রেনারশিপ মানে কি, তার ডেফিনেশনগুলো, এই সম্বন্ধে আমরা পড়ব এবং এটা ইন্ট্রোডাকশন আমরা নেব ফার্স্ট চ্যাপ্টারে। সেকেন্ড চ্যাপ্টারে হচ্ছে, তার নাম হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং এন্টারপ্রেনারিয়াল গ্রোথ। অর্থাৎ বলতে চাইছে যে কিছু কিছু ফ্যাক্টর আছে, কিছু কিছু দিক আছে যেগুলো এন্টারপ্রেনারশিপকে বাড়ায় বা কমায়, এন্টারপ্রেনারিয়াল গ্রোথ বাড়তে কিংবা কমতে এরা খুব মানে এই পয়েন্টগুলো খুব জানা দরকারি। তো সুতরাং আমরা যদি চ্যাপ্টারের মধ্যে ডিটেলসে যাই, যে ইন্টারনাল ফ্যাক্টর রয়েছে, এক্সটার্নাল ফ্যাক্টর রয়েছে, অনেক কিছু রয়েছে। সুতরাং ওইখানে গেলে আমরা জানতে পারবো যে কী কী ফ্যাক্টর এন্টারপ্রেনারিয়াল গ্রোথের ক্ষেত্রে, বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা করে, সেই ফ্যাক্টরগুলো আমরা জানবো এবং সেই ফ্যাক্টরগুলো আইডেন্টিফাই করে যাতে সেই ফ্যাক্টরগুলো আমরা জোর দিতে পারবো, রাইট? এন্টারপ্রেনারিয়াল কম্পিটেন্সিস অ্যান্ড মোটিভেশন। এন্টারপ্রেনারিয়াল কম্পিটেন্সিস অ্যান্ড মোটিভেশন মানে হচ্ছে যে কি কি মোটিভ, ফর এক্সাম্পল কম্পিটেন্সি মানে কি, কি কি তার ক্ষমতা থাকা দরকার একজন ভালো এন্টারপ্রেনারের মধ্যে, ঠিক আছে? বা সে কীভাবে মোটিভটা গ্রহণ করে, ঠিক আছে? মোটিভ মানে কি, হ্যাঁ, গোল মানে কি, বিহেভিয়ার মানে কি। তো এই সমস্ত জিনিস আমরা এই থার্ড চ্যাপ্টারে পড়ব। ফোর্থ চ্যাপ্টার হলো স্মল এন্টারপ্রাইজ অ্যান্ড ইন্ট্রোডাক্টরি ফ্রেমওয়ার্ক। একটা ছোট্ট উদ্যোগ, এন্টারপ্রাইজ মানে উদ্যোগ, বাংলা অর্থ হচ্ছে উদ্যোগ। স্মল এন্টারপ্রাইজ অ্যান্ড ইন্ট্রোডাক্টরি ফ্রেমওয়ার্ক, ছোট্ট একটা এন্টারপ্রাইজকে নিয়ে আমরা খুব ভূমিকাগুলো পড়ব, খুব শর্টে পড়ব। তো স্মল এন্টারপ্রাইজের ক্ষেত্রে কীরকম হয়, সেই ছোটো উদ্যোগ যেগুলোকে আমরা বলবো, ছোটো উদ্যোগের মধ্যে ধর রাইস মিল, ডাল মিল, এগুলোর মধ্যে পড়ে। তো সেরকম সম্বন্ধে একটা আমরা পড়াশোনা করব। আচ্ছা, ফিফথ হচ্ছে প্রজেক্ট ফর্মুলেশন অ্যান্ড অ্যাপ্রাইজ। আচ্ছা, এত পর্যন্ত আমরা পড়ে এত 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 কিছু আমরা জানলাম এন্টারপ্রেনারশিপের কী কী থাকতে হবে, ভালো ভালো এন্টারপ্রেনার হতে গেলে কী কী কম্পিটেন্সি দরকার, মোটিভেশন কোত্থেকে আসবে, কী কী ফ্যাক্টর এন্টারপ্রেনার গ্রোথের জন্য ডিপেন্ড, এগুলো আমরা সব পড়াশোনা করলাম। কিন্তু এবার আমরা যেটা পড়াশোনা করবো ফিফথ চ্যাপ্টারে প্রজেক্ট ফর্মুলেশন অ্যান্ড অ্যাপ্রাইজালে, সেটা একদম অন্যরকম। সেটা হচ্ছে কীভাবে প্রজেক্টটা তৈরি করবো। মানে ধরো আমি একটা রাইস মিল তৈরি করতে যাচ্ছি, তো সেই রাইস মিলটা একটা প্রজেক্ট তো আমাকে বানাতে হবে, যে এতটা আমার র মেটেরিয়াল লাগে, এতটা আমার লেবার লাগবে, এত আমার ইলেকট্রিসিটি কনজামশন হবে, মাস গেলে এতটা খরচা হবে। সুতরাং এই গোটা বিষয়টা একটা প্রজেক্টের আকারে লিখে সেটা ব্যাংক ম্যানেজারকে আমাকে পেশ করতে হবে, যাতে তিনি এই টাকাটা স্যাংশন করেন। কারণ নিজের টাকায় তো কেউ ব্যবসা করে না, ব্যবসা সবসময় করা হয় ব্যাংকের টাকায়। কারণ নিজের টাকা এখানে ব্যবসা করে না, যদি লোকসান হয়ে যায় তখন সমস্ত টাকা চলে গেল, ঠিক আছে? ব্যাংকের টাকা থেকে যদি বা লোকসান হয়, তো ব্যাংক তোমাকে একটু সময় দেবে,
মোরাটোরিয়াম পিরিয়ড দেবে যে এটা এই সময়ের মধ্যে তুমি টাকাটা শোধ করো, কিন্তু নিজের টাকা চলে গেলে তো তুমি সময় পাবে না, তাই না? সুতরাং আহ, বা তোমাকে ব্যাংক রিফাইন্যান্স করবে, যে তোমার যদি লস খেয়ে যাও তা তোমাকে আরও টাকা দিয়ে যাতে লসটা মেকআপ করতে পারো। তো এইসব স্ট্র্যাটেজি রয়েছে। তো যেটা বলছিলাম যে প্রজেক্ট সংশ্লিষ্ট অ্যাপ্রাইজাল মানে হচ্ছে যে এইভাবে তোমার প্রজেক্ট সুন্দর করে তৈরি করতে হবে যাতে তুমি কি বলে এই প্রজেক্টটা দেখে যে কোনো ব্যাংক ম্যানেজার পাস করতে পারে। ঠিক আছে, এই প্রজেক্টের একটা প্রজেক্ট তৈরি করতে গেলে কোন কোন আঙ্গিকে তোমাকে ভাবতে হবে সেটা নিয়ে প্রজেক্ট ফর্মুলেশন অ্যান্ড অ্যাপ্রাইজাল। আচ্ছা, ফাইন্যান্সিং 6 নম্বর চ্যাপ্টার হচ্ছে ফিন্যান্সিং অফ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনস্টিটিউশনাল সাপোর্ট টু এন্টারপ্রাইজ। ফাইন্যান্সিং অফ এন্টারপ্রাইজ মানে হচ্ছে যে কোন কোন সংস্থা আছে যারা, তুমি ধরো একটা রাইস মিল বা ডাল মিল বা সার্ভিস সেন্টার করতে চলেছো বা কাস্টম হায়ারিং সেন্টার তৈরি করতে চলেছো। কাস্টম হায়ারিং সেন্টার মানে জানো? কাস্টম হায়ারিং সেন্টার মানে হচ্ছে তুমি ধরো একটা ট্র্যাক্টর, দুটো ট্র্যাক্টর কিনেছো, একটা কম্বাইন হারভেস্টার কিনেছো, হ্যাঁ, কাল্টিভেটার কিনেছো, রিপার কিনেছো, এবং এগুলো তুমি ভাড়া খাটাও। এরকম চাষিরা তোমার কাছে ভাড়া নিয়ে যায় বিভিন্ন মেশিনপত্র। এরকম একটা তোমার বিজনেসকে বলে কাস্টম হায়ারিং সেন্টার। অর্থাৎ চাষিরা তোমার কাছ থেকে এই ইকুইপমেন্টগুলো, মেশিনারিগুলো তুমি ওদেরকে ভাড়া দেবে ইন দ্য সেন্স, তুমি ধরো খেতে যখন চাষ আরম্ভ হওয়ার আগে তুমি তুমি যে ল্যান্ড প্রিপারেশন করে দিলে, ঠিক আছে, প্লোয়িং করে দিলে, সেইভাবে যেন টাকা নিলে। তো সেরকমই আবার যখন ফসল উঠলো তখন তুমি হারভেস্টিং করে দিলে, ঠিক আছে। তো এই জন্য তুমি পয়সা চার্জ করবে এবং সেখান থেকে তোমার লাভটা হবে। এইরকম একটা বিজনেস করে কাস্টমার হায়ারিং সেন্টার। তো বলছে যে তুমি এমনি তো করতে পারবে না, দুটো ট্র্যাক্টর কিনবে, রিপেয়ার কিনবে, কমন হারভেস্টার করতে কিনবে, পয়সা তো দরকার। তো সরকারের অনেক ব্যাংক আছে, অনেক সংস্থা আছে যারা তোমাকে টাকা ফাইন্যান্স করবে বা ধার দেবে বা লোন দেবে ইন আদার সেন্স। তো সেই সংস্থাগুলো কী ক্রাইটেরিয়া থাকতে হয় একটা ভালো বিজনেস স্টার্ট করতে গেলে, সেগুলো আমরা জানবো এবং আমরা একটা পূর্ণাঙ্গ বিজনেস নিয়ে আলোচনা করবো যে এই যদি একটা বিজনেস করতে চাই তো আমাকে কে সাহায্য করবে। ঠিক আছে। আচ্ছা, গভর্নমেন্ট পলিসি অ্যান্ড স্মল স্কেল এন্টারপ্রাইজ। সরি, আমি একটু আগে প্রথমে একটু ভুল শুধরে নিই। প্রথমে বলেছিলাম যে 10টি চ্যাপ্টার আছে, সরি, 10টি চ্যাপ্টার নয়, এখানে 8টি চ্যাপ্টার আছে, আমি সরি। আচ্ছা, নেক্সট হচ্ছে গভর্নমেন্ট পলিসি অ্যান্ড স্মল স্কেল এন্টারপ্রাইজ। গভর্নমেন্ট পলিসি অ্যান্ড স্মল স্কেল এন্টারপ্রাইজ, গভর্নমেন্টের কী পলিসি? এই যে স্মল স্কেল বিভিন্ন রকম এন্টারপ্রাইজ রয়েছে, যে ছোটো ছোটো উদ্যোগ, যেমন ডাল মিল, রাইস মিল, কাস্টম হায়ারিং সেন্টার, সার্ভিস সেন্টার, সব রয়েছে। তো এদেরকে, বা ধরো ডেয়ারি প্ল্যান্ট, এসবের জন্য রয়েছে মানে এসব ইন্ডাস্ট্রি রয়েছে। তো গভর্নমেন্টের সোর্সটা কী, গভর্নমেন্টের পলিসিটা কী দেবে, সেটা আমরা জানবো। গভর্নমেন্ট কীভাবে এদেরকে সাহায্য করবে? শুধুমাত্র টাকা দিয়ে গভর্নমেন্ট সাহায্য করতে হবে, আর কোনো দিক নেই? টেকনিক্যাল নলেজ যদি তোমাকে দেওয়া হয় পার্টিকুলার ফিল্ডে, সেগুলো এক রকমের সাহায্য নয়? সেগুলো কি সাপোর্ট নয়? তো সুতরাং আমরা আরও অনেক দেখবো যে গভর্নমেন্টের আলটিমেট পলিসিটা কীরকম towards the growth of entrepreneurs, especially with special focus on the agri entrepreneurs. আমরা তো এন্টারপ্রেনারশিপ দেখবই, আমরা বিশেষভাবে ফোকাস করব এগ্রি এন্টারপ্রেনারশিপের উপর। সুতরাং আমরা দেখব যে গভর্নমেন্টের কী পলিসি এগ্রি এন্টারপ্রেনারশিপ নিয়ে, এবং তোমাকে বিজনেসকে কীভাবে বিজনেসম্যানদের কীভাবে সাহায্য করার জন্য গভর্নমেন্টের কী কী পলিসি আছে, টেকনিক্যাল নলেজ ইম্পার্ট করার জন্য কী কী সংস্থা রয়েছে, বা ধরো একজন বিজনেসম্যান রয়েছে, সে একটা প্ল্যান সেট আপ করবে কিন্তু জায়গা সে খুঁজে পাচ্ছে না, তো গভর্নমেন্ট তাকে কীভাবে সাহায্য করবে একটা নতুন জায়গা দিয়ে। ঠিক আছে, তো এরকম জিনিসপত্র আমরা পরে দেখব। আরও চ্যাপ্টার নাম্বার 8, সেখানে রয়েছে মার্কেটিং, HRM, TQM কনসেপ্টস অ্যান্ড ইমপ্লিকেশনস এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। বলছে এই যে 3টে ডিস্টিংগুইশড ফিল্ড রয়েছে, যার মধ্যে ধরো মার্কেটিং আছে, HRM রয়েছে, TQM রয়েছে। মার্কেটিং, যেমন হোয়াট ইজ দ্য মিনিং অফ মার্কেটিং? মার্কেটিং একটা আলাদা ডিপার্টমেন্টই, বড় বড় সংস্থা মার্কেটিংয়ের ডিপার্টমেন্টই আলাদা। ঠিক আছে, তো এই মার্কেটিং বলতে আমরা কী বুঝি? তোমার একটা প্রোডাক্ট রয়েছে, সেটা তুমি কীভাবে মার্কেটিং করবে, ঠিক আছে, সেই জিনিসগুলো আমরা পড়বো। বা নতুন নতুন ট্রেন্ড
কী আসছে মার্কেটিংয়ে সেগুলো আমরা জানবো। এইচআরএম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, অর্থাৎ তোমার যে আহ, সংস্থা রয়েছে সেখানে তুমি কীভাবে লোককে নিয়োগ করবে, নিয়োগ করো কত রকমের পদ্ধতি হয়। অর্থাৎ তুমি যে নিয়োগ করবে না, তোমার আন্ডারে তো অনেক লোক কাজ করবে, অনেক এমপ্লয় থাকবে, তো তাদেরকে তুমি কীভাবে নিয়োগ করবে, নিয়োগের ক্রাইটেরিয়াগুলো কী কী রকমের হয়, কত রকমের নিয়োগ হয়, মানে এমপ্লয়মেন্টের এগুলো এমপ্লয়ীদেরকে নেওয়ার ভিত্তিতে কত রকমের নিয়ম হয় সেটা, ট্রান্সফারের ক্ষেত্রে নিয়মগুলো কীরকম, ঠিক আছে। তো অনেক রকমের ব্যাপার আছে সেগুলো আমরা পড়বো। এবং TQM, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। টোটাল কোয়ালিটি মানে আজকের দিনে তোমার প্রোডাক্টে যদি কোয়ালিটি না থাকে তাহলে কিন্তু তোমার প্রোডাক্ট ফেল, ঠিক আছে। তো আমরা দেখবো যে আর কোয়ালিটি মেনটেন করার জন্য কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত একটা কোম্পানি, এবং কোম্পানি এই গোটা বিষয়টা সম্বন্ধে কতটা জোর দেয় যে তার যেন কোয়ালিটিটা ভালো হয়, এটা এনশিওর করার জন্য কোম্পানি কতটা বিষয়টাকে জোর দেয় সেটা আমরা দেখব। সুতরাং এই হলো একটা ব্রিফ, একটা আউটলাইন যে আমরা এই সাবজেক্টে কি কি পড়বো। আসলে যদিও আমার মনে হয় না যতটা কতটা বুঝতে পারলে, কিন্তু যখন আমরা আস্তে আস্তে এক একটা চ্যাপ্টারে যাব তখন আমরা জিনিসগুলো আরও ক্লিয়ার হবে হয়তো, ঠিক আছে। তো আজ এই পর্যন্তই, জাস্ট একটা আউটলাইন দিলাম তোমাদেরকে এই সাবজেক্ট সম্বন্ধে, এবং যেমন যেমন আমি ভিডিও করব তেমন তোমরা পড়তে থাকবে, কেমন? ঠিক আছে, আজকে এই পর্যন্ত।